क्राक शालो जम्पुई जलानि सुदानिया मेमोरियल रुगनकनि थोंखलावा सिन्थेटिक फुटबल स्टेडियम फियोगै रिजाका हास्टेनि मन्त्री अक्रा डॉक्टर मानिक साहानि याक्तै ते हास्टेनि स्पोर्ट्स मंत्री टिंकु रय थोंमुंनि बिसिंते बाहायके हामसारिनानि मानाय आबनो तैबो शाखा आरो तैबो मानजाखा आमचाइनि एमएलए बिश्वजित कलयते गोलागाटी आमचाइनि एमएलए मानव देबबर्मा आकर्षक Asal din kolok ma near about 3-4 years Chini Takarjola CSC hospital building construction nangi thamani ya golobo sun bofro udbodon angno bofro mahab laino hai nasing lai tongmani but tini Chini manoniyo mukhyamantri Manik Shahjini ni yak bai khayeshin tini उद्बोधन बा इनॉग्रेशन खाइमा लेखा मौजिन आमसानि लुकुरकनि बागै बेलाय बेलायखन सौभाग्य जों मौतिनि बेलायखन खाफुर जागो ताइबो जिनि गानावनो जिनि सिन्थेटिक ग्राउंड मो बेलायखन नांकुगो जिनि आमसानि जतो सिक्ला रक सिक्ली रक जारा फुटबल इंटरेस्टेड तंनाय रक बरकनि बागै कायसा सुजुग ताई जतन साइमनो जम्पुई जला हंगानके स्पोर्ट्स स्पेशली फुटबल नीतिने सिनिजागो हनैनो আজকে এটা সম্ভব হয়েছে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকারের প্রশাসনের তরফ থেকে যে জম্পু জলাতে একটা সিন্থেটিক গ্রাউন্ড দরকার আমার এখনো মনে পড়ে যে আজকে থেকে প্রায় 3-4 বছর আগে আমাদের প্রাক্তন স্পোর্টস মিনিস্টার সুশান্ত জি এখানে এসে বলে গেলেন আমি থাকতে সময় আপনাদেরকে একটা আমি সিন্থেটিক গ্রাউন্ড দিব এটা আজকে বাস্তব হয়েছে এখন আমাদের নতুন যে ক্রীড়া মন্ত্রী যে আমাদের টিঙ্কু জি স্যার আমি ওনাকেও রিকোয়েস্ট করব যে গ্রাউন্ড তো আমাদের হয়ে গেছে তার সাথে একটা আমাদের কি বলবেন গ্যালারিও হওয়া দরকার আমি একটু আগে আমার মন্ত্রীর সঙ্গে কথা বলেছে যে গ্রাউন্ড হওয়ার পরে আমাদের একটা পাবলিকের ডিমান্ড এখানে একটা স্টেডিয়াম হোক তো উনিও বললেন ঠিক আছে ওনার ভাষণ উনি বলবো কিন্তু এটা আমার মনে হয় এটা হয়ে যাবে তো আমি খুব ধন্যবাদ জানাই যে আমাদের নতুন যে আমাদের আপনারা সবাই জানেন 2018 তে সরকার পরিবর্তন হওয়ার পরে আজকে তা সম্ভব হয়েছে যা আগে হয়নি আমাদের নতুন দিশার দিকে নিয়ে যাওয়ার জন্য সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কারণ আমরা জম্পু জেলা তাকরজলার লোক এখন দেখলে আপনারা সবাই যারা দেখেছেন সবাই বুঝেছেন এই জম্পু জেলার কিছু বাইরে চলে গেলে জল নেই রাস্তা নেই এখন আমাদের ত্রিপুরা সরকারের নেতৃত্বে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে জল জীবন মিশনের জন্য এখন আমাদের গ্রামে গঞ্জে যে আগে কখনো
ওইখানে জলের একটা ব্যবস্থা হবে তা আমরা চিন্তা করতে পারিনি। আজকে কিন্তু তা সম্ভব হয়েছে। আমি তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উনি এবং জল DWS মিনিস্টার, তার জন্য আজকে সম্ভব হয়েছে যে আমার ওই 3-4টা বেশি কিলা বার্মা থেকে শুরু করে সৌগরিয়া থেকে শুরু করে এখন প্রায় সব জায়গাতেই আমাদের পাম্প হাউস বসানো হচ্ছে, বাড়ি বাড়িতে জলের জন্য পাইপ বসানো হয়েছে। এটা একমাত্র নরেন্দ্র মোদীজির সরকার এসেছে বলে আজকে এটা সম্ভব হয়েছে। তো আমি এটাকে বলতে চাই যে আমাদের এই জম্পুই জেলাতে একটা সাব ডিভিশন হয়েছে। আমি আজকে খুব সৌভাগ্যবান মনে করব এবং আমাদের পাবলিকের ডিমান্ডও আজকে আমরা কিছু বলার জন্য সুযোগ পেয়েছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু আমার কাছে আসে, সঙ্গে আসে, তো আমরা একটু বলার জন্য সুযোগ পেয়েছি। তো আমরা সবাই জানি এটা কিন্তু স্যার আমি আপনাকে একটু জাস্ট রিকোয়েস্ট করব, কারণ পাবলিকের ডিমান্ড যে জম্পুই জেলা সাব ডিভিশন হয়েছে প্রায় 2013-তে, কিন্তু আমাদের এখানে সাব ট্রেজারি নেই। এটা আমার কথা, এটা পাবলিকের ডিমান্ড। কারণ আমাদের জম্পুই জেলার লোক যেহেতু সবাই কিছু কাজ করি, তো তার জন্য আমাদেরকে যেতে হয় একটু টাকার জন্য বিশ্রাম মঞ্চতে যেতে হয়। তো আমাদের পাবলিকরা অনেক সাফার করছে। তো তার জন্য পাবলিকের ডিমান্ড যেহেতু আমি অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ আপনাকে জাস্ট আমি রিকোয়েস্ট করব। আর কয়েকটা মেজর ডিমান্ড আছে যে অ্যাজ এ জম্পুই জেলা সাব ডিভিশনের আমি অ্যাজ এ সিটিজেন আমি আজকে দেখেছি আমরা টাকারজলা পিএসসি থেকে সিএসসিতে কনভার্ট হয়েছে। আজকে বিল্ডিংও একটা বড় বিল্ডিং হয়েছে, খুব খুশি। কিন্তু পাবলিকের ডিমান্ড একটা সাব ডিভিশনাল হসপিটাল হোক। এটা অনেক আগের দিন থেকে এটা আমাদের যে টাকারজলার লোক, যে জম্পুই জেলা সাব ডিভিশনের লোকের একটা ডিমান্ড যে এখানে একটা সাব ডিভিশনাল হসপিটাল হোক। এটা পুরা সাব ডিভিশনের মানুষের প্রায় এটা কান্না, এটা একটা হোক। তার জন্য আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রীকে আমি জাস্ট আমাদের একটা রিকোয়েস্ট, আমি একটা রিটেন কপিও এনেছি, এটাও দিব আমাদের মুখ্যমন্ত্রীর কাছে দিব। তো আমরা প্রবলেম তো অনেকগুলোই আছে, কারণ এটা বলে শেষ করা যায়নি। আর এটা একদিনেও এটা সম্ভব হবে না, কারণ এটা জম্পুই জেলা হচ্ছে সম্পূর্ণ এটা দুর্গম এরিয়া। আর এখানে সবাই জানেন এখানে ত্রিপ্রাসারাই ম্যাক্সিমাম 95%, 99 অলমোস্ট %, কারণ এখানে অনেক আমরা সরকারি সুযোগ সুবিধা থেকে ডিপ্রাইভ হয়ে আছে। কারণ আমাদের এখানে সাব ডিভিশন হওয়ার ফলেও যা সাব ডিভিশনে মেকানিজম হওয়া দরকার তা কিন্তু হচ্ছে না। তো আমি আশা ভরসা রাখবো যে আমাদের মুখ্যমন্ত্রী আসে, ক্রীড়ামন্ত্রী আসে, কারণ জম্পুই জেলা একটা পটেনশিয়াল এরিয়া, যে এখানে লোক অনেক স্পোর্টসেও ডেভেলপ যদি ইচ্ছা থাকে সরকারের, আমরা যদি মিলে সবাই কাজ করে যদি এনকারেজ করে, তাহলে আমি মনে করি আজকে থেকে যদি শুরু করে দেই তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা অনেক আগে নিয়ে যেতে পারবো মনে করি। তো সবাইকে আমি এটাই বলবো, রিকোয়েস্ট করব, আমাদের যারা ত্রিপ্রাসারা আছে আমরাও সরকারের প্রতি আস্থা রাখতে হবে, যে সরকারকে আমরা বিশ্বাস করতে হবে। আর এটাও বাস্তব যে আগের দিনে যা হয়নি 2018-তে সরকার পরিবর্তনে হওয়ার পরে যা আমরা এখন নতুন দিশা পেয়েছি, এটা আমরাও কম্পিটিশনের মধ্যে দিয়ে আমরাও যেতে পারি, এই থেকে আমাদের এখন মোটামুটি একটা কনফিডেন্স এসেছি। তো তার জন্য আমি সরকারকে আমি অনেক ধন্যবাদ জানাই, রাজ্য সরকারকেও ধন্যবাদ জানাই, এবং আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার চলছে, তার জন্য মুখ্যমন্ত্রীকেও আমি আন্তরিক ভালোবাসা এবং স্পেশালি আমি ওয়েলকাম এবং থ্যাঙ্কস জানাই। তো আমি আর বেশি কথা বলবো না, কারণ আমাদের মন্ত্রীরা আছে, কথা বললে তো আর শেষ হবে না, এটা সবাই জানে, বললে তো আর সীমা নেই। তো এখানে যা বলার আমাদের পরেও আমরা বলবো, যা অসুবিধা আছে আমরা পরে তুলে ধরবো। তো তার জন্যই আমি আমার বক্তব্যগুলো এখানে শেষ করছি। যত হামবায়, থ্যাংক ইউ। এই 77 বছরে যদি আমরা দেখি আমাদের ইতিহাসটুকু খেলাধুলার, ভারত কিন্তু অনেকটা পিছিয়ে, সবার সামনে বলতে কোনো দ্বিধা নেই। যখনই আমরা বিদেশের মাটিতে বড় কোনো টুর্নামেন্ট দেখতাম, সেটা অলিম্পিক হোক বা এশিয়ান গেমস হোক, আমরা দেখতাম আমাদের ভারতের ছোট ছোট রাজ্যগুলোর যে জনসংখ্যা, তার থেকেও কম জনসংখ্যার অনেক দেশ আছে যারা আমাদের থেকে মেডেল বেশি জিততো। তারা অলিম্পিকে আমরা আমাদের ওই
আমরা টিভিতে তাকিয়ে থাকতাম যে উগান্ডা, নাইজেরিয়া, কেনিয়া তাদের থেকেও নিচে আমাদের সংখ্যাটা, মেডেলটা কত আসলো। এটা পরিবর্তন হয়েছে 2014 সালে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যখন দেশের শাসনভার মানুষ তুলে দিলেন এবং মোদীজি এই খেলো ইন্ডিয়া প্রকল্প সহ এক গুচ্ছ কার্যক্রম নিয়ে আসলেন খেলোয়াড়দের জন্য এবং তিনি বললেন কেন আমরা পারবো না। আমরা ভারত যদি এতগুলো বিষয়ে যদি আমরা এগিয়ে চলছি, এক সময় যে ট্রেনগুলো আমরা বিদেশের মাটিতে দেখতাম হাই স্পিড দৌড়াতো, সেগুলো আজ ভারতে তৈরি হয় বন্দে ভারত। এক সময় যে মেট্রো রেলটা জাপান থেকে আনতে হয়েছে সেটা আজ ভারতে তৈরি হয়। এক সময় যে আমাদের হাতের মোবাইলটা, যার প্রায় 90% মোবাইল আমরা ইম্পোর্ট করতাম, আজ পৃথিবীর সবচেয়ে বৃহত্তর এক্সপোর্টার দেশ আমরা। তো এতগুলো সেক্টর যদি আপনারা দেখেছেন G20 সফলতা কার্যক্রম, আপনারা দেখেছেন চন্দ্রায়ন ল্যান্ডিং, এরকম অদ্ভুত অদ্ভুত কাজ আমাদের দেশের মানুষ করেছে। তো আমরা খেলাধুলায় কেন পারবো না? আর সত্যি সত্যি আমাদের এই যুব ভারত ইয়ং ইন্ডিয়া এবার যখন 2023 সালে যখন এশিয়ান গেমস হলো, সেখানে 110টা মেডেল ভারতের যুবরা জিতিয়ে দেখিয়ে দিয়েছে। যখন এই অলিম্পিক হলো, যেখানে প্যারা হলো, প্যারাতে আমাদের প্রায় 111টা মেডেল জিতেছে। আমরা আমাদের এই ছোট্ট ত্রিপুরা রাজ্যে জাতীয় স্কুল গেমস করেছিলাম আমরা 2023 সালে, 6টা স্বর্ণ পদক, 2টা রৌপ্য পদক, 1টা ব্রোঞ্জ জিতেছে। এই টাকার জলার থেকে, এই এলাকার থেকে ছেলেমেয়েরা, আমাদের জনজাতি একটা টিম গিয়েছিল ন্যাশনাল খেলতে। এখান থেকে বেশি সংখ্যায় মেয়েরা ছিল, সেখানেও ন্যাশনাল খেলতে গিয়ে আমরা ব্রোঞ্জ জিতে এসেছি। এটা পরিবর্তন হয়েছে। আজ খেলাধুলায় আমাদের ভারতের ছেলেমেয়েরা, আমাদের রাজ্যের ছেলেমেয়েরা আজ কিন্তু আর ওই পিছিয়ে, ওই আগে যেভাবে আমরা ছোট রাজ্য থেকে পিছিয়ে ছিলাম এরকম নয়। আজ কিন্তু ভারতবর্ষ খেলাধুলায় এগোচ্ছে। আমরাও কিন্তু ভারতকে বিশ্বগুরু যে স্থান দিতে চাই, যে কবি অতুল প্রসাদ সেনের যে ওই লাইনটা, ভারত আমার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন দেবে, তার সংকল্প যুবরাও নিয়েছে, খেলোয়াড়রাও নিয়েছে। আর সেই দিশাতে আজ বিভিন্ন মাঠ, বিভিন্ন কোচিং সেন্টার, এক্সেলেন্স সেন্টার, সেগুলো স্থাপন করা হচ্ছে। আজ গোটা রাজ্যে আপনারা যদি দেখুন, এই ধরনের সিনথেটিক গ্রাউন্ড অনেকগুলো হয়েছে। এই কয়েকদিন আগেই আমরা পানিসাগরে একটা অ্যাথলেটিক ট্র্যাক তৈরি করেছি, সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যাথলেটিক ট্র্যাক হয়েছে। বাদারঘাটে আমাদের যেখানে ইন্টিগ্রেটেড কোচিং সেন্টার স্পোর্টসের রয়েছে, সেখানে অ্যাথলেটিক ট্র্যাক, হকি ট্র্যাক, ফুটবল সিনথেটিক গ্রাউন্ড, বা সেখানে ন্যাচারাল ঘাসের গ্রাউন্ড, সেখানে অনেকগুলো পরিকাঠামো গড়ে উঠছে এক পরিসরে, যে সেখানে আমাদের ছেলেমেয়েরা যারা স্পোর্টস স্কুলে পড়াশোনা করে তারা যেন ভালোভাবে তাদের যে প্রতিভা সেটার বিকাশ ঘটাতে পারে। আর ইতিমধ্যে আমরা এই 2-3 বছরে আমাদের রাজ্যের ছেলেমেয়েরাদেরকে আমরা দেখেছি তাদের যে প্রতিভার বহিঃপ্রকাশ। আমরা প্রতিষ্ঠা সামন্ত, আমরা জানি দীপা কর্মকারকে সবাই জানেন, যে দীপা কর্মকার শুধুমাত্র আমাদের রাজ্যের নয়, গোটা ভারতের গর্ব। ওই দীপা কর্মকারের জুনিয়র ছিল প্রতিষ্ঠা সামন্ত, তাকে ভারত সরকার রেল মন্ত্রকে চাকরি দিয়েছে তার সম্মান স্বরূপ। আমরা দেখেছি জুডোতে যখন ন্যাশনাল হয়েছে, সেখানে জুডোতেও আমাদের তারা সোনা জিতেছে, বিভিন্ন মেয়েরা সিলভার জিতেছে। এরকম ছেলে মেয়েরা চাকরি পেয়েছে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ সহ ভারতের বিভিন্ন সরকারি দপ্তরেও তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তো আমি আশাবাদী, এখানে এই আজকের যে ফুটবল মাঠ হয়েছে, এই মাঠের মাধ্যমে এখান থেকে ভালো খেলোয়াড়রা বেরোবে। আর আমরা প্রতিনিয়ত আমাদের রাজ্যের যখনই কোনো ফুটবল টিম দেখি, সেটা টাকার জলা, জম্পুই জলা যদি আমরা না বলি, তাহলে সেই টিমেই সম্পূর্ণ হবে না। আমরা এই রাজ্যের যে প্রান্তে হোক, সেটা উত্তর প্রান্তে হোক আর দক্ষিণে হোক, সেটা কুমারঘাটের ময়দান হোক আর সেটা বিকেআই বিলুনিয়া ময়দান হোক, যে মাটি আমরা খেলার উপভোগ করতে যাই না কেন, আমরা টাকার জলা এবং জম্পুই জলার ছেলেদের খেলাই সেখানে আমরা উপভোগ করি। তো আমরা আশাবাদী এই মাঠটা কাজে আসবে। এই মাঠের মাধ্যমে আমাদের রাজ্যস্তরীয় যে খেলোয়াড় যারা ফুটবলার, আরও তারা তাদের সুবিধা পাবে এবং ভালো খেলোয়াড় তৈরি হয়ে আসবে। আমি এই কথাগুলো বলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে, অনেকগুলো বিষয় আমাদের বিধায়ক বলেছেন, এখানে একটা ছোট গ্যালারি করার কথা। আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশনায় জনজাতি এলাকায় ভালো ফুটবল মাঠ তৈরি করা এবং ভালো স্টেডিয়াম তৈরি করা অলরেডি আমরা হাতে নিয়েছি। আপনারা জানলে খুশি হবেন, 10 কোটি টাকা খরচা করে আমরা শান্তিবাজারে একটা ফুটবল স্টেডিয়াম তৈরি করছি। শুধু সিনথেটিক গ্রাউন্ড নয়, চারিদিকে গ্যালারি সহ একটা আধুনিক স্টেডিয়াম তৈরি হচ্ছে সেখানে। এছাড়াও আমরা অনেকগুলো মাঠ
আমরা জুলাই বাড়িতে একটা ফুটবল মাঠ রয়েছে খুব ছোট, সেই মাঠটাকে সংস্কার করে সেখানে গ্যালারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা কাজ শুরু হবে ইতিমধ্যে। তো এইরকম অনেকগুলো জায়গায় আমাদের রাজ্যের জনজাতি এলাকায় সেখানে পরিকাঠামো, ফুটবল বিশেষ করে পরিকাঠামো গড়ে তোলার সংকল্প নেওয়া হয়েছে, সেগুলো আমরা করছি। এবং আপনারা জানেন যে ওপেন জিম, আমরা আমাদের রাজ্যে প্রায় 50টার উপরে ওপেন জিম ইতিমধ্যে আমরা করে নিয়েছি এবং সেগুলো চলছে কাজ, আরো নতুন নতুন হবে। তো আমরা আশা করছি আমাদের এখানকার যারা যুবরা আছে, আমাদের ইয়ং যারা আছে, তারা মাঠে নামবে এবং আগামী দিনে এই রাজ্যের নাম উজ্জ্বল করবে। এই কথাগুলো বলে আমি আমার আলোচনা শেষ করলাম। জয় হিন্দ। সবাইকে নমস্কার, শুভ অপরাহ্ন। আজকে এখানে আমাদের দয়ারামপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন এবং টাকারজলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্র নতুন ভবনের উদ্বোধন এবং এখানে যে সিনথেটিক যে ফুটবল গ্রাউন্ড তার যে উদ্বোধন আমরা একটু আগে করেছি, সেই উপলক্ষে আজকের এই আয়োজনের যিনি সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন, এই এলাকার মাননীয় বিধায়ক শ্রী বিশ্বজিৎ কলই মহোদয়, উনি ওনার বিস্তারিত আলোচনা আপনাদের সামনে এবং আমাদের সামনে রেখেছেন। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস এবং অন্যান্য দপ্তরের শ্রী টিঙ্কু রায় মহোদয়, উনিও ওনার বিস্তারিত আলোচনা এখানে রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন এই জেলার মাননীয় সভাধিপতি শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত মহোদয়া, মাননীয় বিধায়ক সত্রগুলাঘাটি কনস্টিটিউন্সির শ্রী মানবদেব বর্মা মহোদয়, তাছাড়া আমাদের এখানে বিএসির যিনি অনারেবল চেয়ারম্যান জম্পুই জেলার আরডি ব্লকের শ্রী বীরেন্দ্র কিশোর দেব বর্মা এবং প্রাক্তন বিধায়ক, আমাদের ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের সেক্রেটারি ডক্টর পি কে চক্রবর্তী, এডিশনাল সেক্রেটারি হেলথ ডক্টর ব্রাহ্মণীত কৌর, এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী সিদ্ধার্থ শিব জয়সওয়াল ডিএমএন কালেক্টর, শ্রী সত্যব্রত নাথ ডাইরেক্টর ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস গভর্নমেন্ট অফ ত্রিপুরা। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন এই জেলার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ শ্রী নমিত পাঠক মহোদয়, সিএমও আমার সামনে উপস্থিত আছেন, এসডিএম উপস্থিত আছেন এবং যারা হেলথ ডিপার্টমেন্টের সাথে যুক্ত যারা অফিসিয়ালরা আছেন, স্পোর্টস ডিপার্টমেন্টের সাথে যারা যুক্ত সমস্ত যারা আধিকারিক থেকে শুরু করে কর্মচারীরা, এবং আমার সামনে আমি দেখছি বিশিষ্ট ব্যক্তিরাও এখানে উপস্থিত আছেন। আর বিশেষ করে যারা এই এলাকার যারা নেতৃবৃন্দরা আছেন এবং এখানে যারা স্টুডেন্টরা আছেন, সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে বিস্তারিত আলোচনা হয়েছে, আমি আর বেশি কিছু বলা আমার কাছে নেই। তবে একটা জিনিস আমি বলবো যে ত্রিপুরা সরকার অর্থাৎ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে আইপিএফটি এবং তীব্রামতার যে সরকার, আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি যে কথাটা বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর প্রয়াস, সেটা কিন্তু আমরা কিন্তু আক্ষরিক অর্থেই আমরা কিন্তু সেটা করছি। আজকে সেটা স্পোর্টস ডিপার্টমেন্টেই হোক, হেলথ ডিপার্টমেন্টেই হোক, সেটা এগ্রিকালচারেই হোক, সমস্ত জায়গায় আমরা চেষ্টা করছি এই ত্রিপুরাকে একটা মডেল স্টেট করার জন্য আমরা চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন যখন ইলেকশন হচ্ছিল উড়িষ্যাতে, মাননীয় প্রধানমন্ত্রীজি সেই ইলেকশনের মধ্যে পর্যন্ত বলেছে উড়িষ্যাতে, আমার মনে আছে, যে পাশের রাজ্য ত্রিপুরা, সেখানে আপনারা গিয়ে দেখুন উন্নয়ন কাকে বলে, আপনারা গিয়ে দেখে আসুন। এই যে একটা আমার ইন্সপিরেশনের যে কথা, সেটা শোনার পর আমাদের মধ্যেও কিন্তু কাজের গতি মনে হচ্ছে আরও বাড়ানো দরকার।
এখানে মাননীয় বিধায়ক বলেছেন যে উন্নয়ন 2018-র পর থেকে আমরা যেভাবে চেষ্টা করছি ত্রিপুরাকে একটা গুজরাট মডেল আমাদের সামনে আছে, সেই মডেলকে সামনে রেখে ত্রিপুরা ছোট হতে পারে কিন্তু সব দিক দিয়ে আমরা চেষ্টা করছি উন্নয়নে। ভাবুন আজকে ত্রিপুরাতে আমরা কোনোদিন যে ধরনের রাস্তাঘাট এখন তৈরি হচ্ছে, ন্যাশনাল হাইওয়ে আমরা কখনো ভাবিনি ত্রিপুরাতে ন্যাশনাল হাইওয়ে হবে। একটা আছে টিম করে একটাই রাস্তা, সে NH-08, কিন্তু এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের 6টা ন্যাশনাল হাইওয়ে দিয়েছে, আরও 4টা ন্যাশনাল হাইওয়ে উনি অন প্রিন্সিপাল সেটাকে মেনে নিয়েছেন এবং আগামী দিন সেটাও হবে। 4টে রোপওয়ে হচ্ছে। তো সব দিক দিয়ে মিলিয়ে আমাদের ত্রিপুরাতে এখন কানেক্টিভিটি কত স্ট্রং হয়ে গেছে। আগে চাকরির সময়ে ট্রান্সফার করলে এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ যেতে পারতো না, এখন কানেক্টিভিটি এত ভালো। আমার মনে আছে গত পরশুদিন আগের দিন আমার কাছে একজন ডক্টর কাপুর, তারা 21 বছর পরে কলকাতা থেকে এখানে এসে, ওরা এসেই এয়ারপোর্ট থেকে সোজা মারবাড়িতে গেছে, তারপর আগরতলা ফিরলো, আমাকে মেসেজ করলো যে আপনার সাথে আমরা দেখা করতে চাই। তা আমি বললাম চলে আসুন, আমার একটা গ্যাপ ছিল, আমি চলে আসুন। ওই টাইমে চলে এসছে, বলে ভাবতে পারিনি যে এত অল্প সময়ের মধ্যে মারবাড়িতে গেলাম আর মারবাড়ির থেকে আগরতলায় চলে এলাম। আমাদের কাছে সেই 21 বছরের যে চিত্র সেটাই আমরা আগরতলা এবং ত্রিপুরাকে দেখেছি। আমি বললাম যে এটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় মোদিজির জন্য। বললাম না আপনারাও নিশ্চয়ই চেষ্টা করেছেন তবেই এটা সম্ভব হয়েছে। আমি কালকে একটা জায়গায় বললাম আমরা কিন্তু ঘরে যখন বাচ্চা সে বড় হয়েছে কি বড় হয়নি সেটা কিন্তু আমরা রোজ দেখতে কিন্তু আমরা বুঝি না, কিন্তু বাইরের থেকে অনেক দিন বাদে যখন কেউ আসে, আরে আপনার ছেলে বা মেয়েতে কত বড় হয়ে গেছে। তো এই যে বিষয়টা আমাদের ত্রিপুরাতে এত ডেভেলপমেন্ট, আমাদের বিজেপি ল্যাড IPFT এবং মোথার যে আমাদের সরকার, আমরা ডিসিশন নিয়েছি যে উন্নয়নেই আমাদের একমাত্র লক্ষ্য। আর উন্নয়নের রক্তের যেমন কোনো ধর্ম হয় না, উন্নয়নের কোনো ধর্ম হয় না, কাজের কোনো ধর্ম হয় না। কাজ করলেই কাজের ভিত্তিতে কে কি তার পটেনশিয়াল আছে সেটাই আমাদের বোঝা যায়। আমরা কাজ করতে চাই, আমরা চাই ত্রিপুরাতে জাতি জনজাতির যে ঐক্য সেটাকে আরও সুদৃঢ় করতে। সেটা মুখে বললে হবে না, সেটা কাজের মাধ্যমে সেটা তার পরিচয় আমাদের দিতে হবে। আমরা সমস্ত জায়গায় সমস্ত যেখানে ADC এলাকা আছে আমরা তার ডেভেলপমেন্টে প্রায় 1400 কোটি টাকা আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা লোন নিয়েছি এবং তার জন্য বিভিন্ন জায়গায় আমরা এই ADC এলাকার মধ্যে কোথায় কি রাস্তাঘাট থেকে হসপিটাল থেকে আরম্ভ করে সব আমরা তার ব্যবস্থাপনায় সেই 1400 কোটি টাকার ব্যবস্থা করেছি। অ্যাসপিরেশনাল ব্লক হিসাবে যেখানে আমাদের বাজেট আছে, অ্যাসপিরেশনাল ব্লক দলাই যে ডিস্ট্রিক্ট আছে সেখানে আমাদের 15%, 10 থেকে 15% সেখানে বেশি আমরা সেখানে রেখেছি। এবং ধলাইয়ে আপনারা জান এখন যত ডেভেলপমেন্ট হচ্ছে, আমরা চেষ্টা করছি ধলাইয়েও যে ধলাই এখানে মেডিকেল কলেজ করে আমরা চিন্তা ভাবনা আছে, রাস্তা জায়গাও ঠিক হয়ে গেছে, এখানে কার্ডিয়াক সেন্টার হয়েছে, সেটাকেও কীভাবে করা যায়। আমরা কমিটমেন্ট ছিল যে একটা মেডিকেল কলেজ আমরা ADC-তে করব। তো সেই চিন্তা ভাবনা আমাদের আছে। আমি কুমলুঙেও গেছি, আজকেও কথা হচ্ছিল মাননীয় বিধায়কদের সাথে যে কুমলুঙে যে একটা জিমনাসিয়াম আছে, আমি দেখেছি এখানে 2-3 বার আমি এসেছি। এখানে আমাদের জনজাতি ভাই বোনদের মধ্যে পটেনশিয়াল এত স্ট্রং যে ওদেরকে দিয়ে আমরা অনেক তাদের ভিতর থেকে আমাদের ট্যালেন্ট আছে, খালি সুযোগ সুবিধাটা ব্যবস্থা করা। এবং আমি নিশ্চিত ত্রিপুরার যে মান সম্মান আরও বাড়াবে ওরা। যেখানে আমরা বিশেষ করে ফুটবল আমরা দেখছি আজকাল সব দিকেই আছে, এখানে যে ফুটবল গ্রাউন্ডের আজকে যে এখানে উদ্বোধন হলো সিনথেটিক ফুটবল গ্রাউন্ড, এটা ফিটিং হয়েছে এখানে। এই মাঠ আমরা অনেক জায়গায় করেছি, মাঠ আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন বহু জায়গায়, কিন্তু এখানে তার প্রপার ইউটিলাইজেশন হবে আমি নিশ্চিত এখানে। কারণ এত ভালো প্লেয়ার এখানে এক একজন আমি নিজে দেখেছি। আমি তাদের উই হ্যাভ টু পুশ দেম, আমাদের ছেলে মেয়েদের পুশ করতে হবে। যা ইনফ্রাস্ট্রাকচার আছে সেই ইনফ্রাস্ট্রাকচার আমরা করবো। রাস্তাঘাট ঠিক আছে, ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, তারপরেও মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের যেখানে প্রধানমন্ত্রীর যে রাস্তা করার যে উন্নয়নের জন্য যে টাকা দিয়েছেন প্রায় 2000 কিলোমিটার আমরা করেছি সেই জায়গায়।
তো সব দিকে আমরা চেষ্টা করছি। আমাদের 30 কিলোমিটার প্রতি এমএলএর জন্য আমরা এবার আমাদের বাজেটে আমরা রেখেছি যে এক একজন এমএলএ তার এই যে রাস্তা গলি রাস্তা আছে সেই জায়গার মধ্যে 30 কিলোমিটার এক একজন এমএলএর জন্য বাজেট আমরা রেখেছি। তো রাস্তা হবে, তো রাস্তা ছাড়া হবে না। রাস্তা শুধু না, রাস্তা হলে আমাদের রাস্তাও দেখায় যে আগামী দিন আমরা কী করব। এখানে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখন হয়ে গেছে, সেখান থেকে কিছুদিনের মধ্যেই আপনারা দেখবেন, আগেও তেও বলে আসছি, এবার হবে সেটা। কিন্তু পেরিনিয়ালে তো প্রবলেম থাকে, প্রায়শই ইলেকশন হলেই প্রবলেম হয়। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে 1 নেশন 1 ইলেকশন খুব দরকার। একটা কাজ করবো এবং সময় একটা ইলেকশন চলে আসে। তো 20 থেকে 25টার মতো এখন ফ্লাইট আসা যাওয়া করছে এখান থেকে প্রচুর। আমাদের এখান থেকে প্রায় 17 থেকে 18, 19টার মতো এক্সপ্রেস ট্রেন এখন থেকে যাচ্ছে এখান থেকে। 3টা জায়গার মধ্যে অমৃত রেলওয়ে স্টেশন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে প্রায় 93 থেকে 94 করোড় দিয়েছেন। আর আগরতলা এয়ারপোর্ট যে রেলওয়ে স্টেশন তার জন্য আমার কাছে যা খবর আছে প্রায় 300 করোড় মতো স্যাংশন আছে সেখানে। একটা মডার্ন রেলওয়ে স্টেশন করবো, আমরা সেগুলো ভাবিনি। এইবার মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আমার বিস্তার আলোচনা হয়েছে। আমি বলেছি যে ত্রিপুরাকে আরও বেশি ডেভেলপ আমি করতে চাই। উনি বললেন আমিও তো চাই এটা ডেভেলপ করার জন্য। এই যে কথাগুলো আমরা কত ইন্সপায়ার্ড হই। এবং আমি সমস্ত ডিপার্টমেন্টের যারা আধিকারিকরা আছেন আমি বলেছি বিভিন্নভাবে প্রজেক্ট তৈরি করার জন্য। এই প্রজেক্টগুলো নিয়ে আমরা যাব। পয়সার কোনো অভাব নেই, মেইন হচ্ছে যে আমরা সবাই মিলে যদি ইফ উই আর অল ইউনাইটেড তাহলে আমাদের মঞ্জিল বেশি দিন লাগবে না। ত্রিপুরা যেভাবে আমি বললাম যে 21 বছর পরে আসার পর শুধু ওরা না, এই ডাক্তার ফ্যামিলি না আরও অনেকে যখনই আসে বলে ত্রিপুরার চেহারাই পাল্টে গেছে এখন। এবং আমরা চাই যে ট্যুরিস্ট স্পটগুলো আছে, আমরা সেই ট্যুরিস্ট স্পটগুলো অনেকে আমাদের আপনারা সবাই জানেন এই ট্যুরিস্ট স্পটগুলোর যাতে সারা পৃথিবীর মধ্যে তার সবাই অবগত হন। আমরা তার জন্য সৌরভ গাঙ্গুলিকে আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছি। আপনারা দেখেছেন নিশ্চয়ই বিভিন্ন জায়গায় গিয়ে গেন, বেশিরভাগ জায়গায় কিন্তু আপনার এই ট্রাইবেল এরিয়াতে। এবং সেগুলো মানুষও জানে এখন প্রচুর। আমাদের ফরেনার পর্যন্ত আসছে এখানে বিভিন্ন প্রদেশ থেকে। আমাদের অনেক বেশি বেড়ে গেছে এখন এখানে ট্যুরিস্টরা। কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে তাদের কিছু কাজ যেহেতু শুরু হচ্ছে, অনেকে থাকার সমস্যা হচ্ছে, আরও বেশি ওদের ফ্যাসিলিটিস বাড়াতে হবে। সিকিউরিটি আমরা বাড়ানোর চিন্তা ভাবনা করছি, তবেই তো মানুষ আসবে। G20 সময় মানুষ এসে গেছে, আমাদের চেষ্টা আছে। এবং চেষ্টার সাথে সাথে আমরা এটা হচ্ছে এডুকেশন আমাদের কাছে প্রায়োরিটি। আমাদের ছেলে মেয়েরা যারা আছে এডুকেশনও থাকতে হবে, আবার খেলাধুলায় উন্নত থাকতে হবে, স্বাস্থ্যের ব্যবস্থা আমাদের করতে হবে। আমাদের যারা এগ্রিকালচারে যারা যুক্ত আছে তাদের সেই এগ্রিকালচারের জন্য যা যা দরকার সেগুলো করতে হবে। এবং সেই দিশায় আমরা কাজ করছি। আমি নিশ্চিত যে আগামী দিন আপনারা দেখবেন যে অনেকের মধ্যে হয়তো বা অনেক ক্ষোভ আছে, বহুদিনের সমস্যা, কিন্তু আমি নিশ্চিত যদি আমরা এই যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার, এই যে আমাদের IPFT এবং মোথার মিলে আমাদের যে সরকার, আগামী দিন ত্রিপুরাতে একটা রিভলিউশন আসবে, এতটুকু আমি বলতে পারি। সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। হামবাই।